প্রয়াত খালেদা জিয়া প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রয়াত। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন খালেদা জিয়া। গত 23শে নভেম্বর থেকে ভর্তি ছিলেন ঢাকার একটি হাসপাতালে। আজ সকালে ভোর 6টায় ঢাকার হাসপাতালে মৃত্যু। আরও বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী। কি জানা যাচ্ছে? দেখুন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া 80 বছর বয়সে তার প্রয়াণ হয়েছে। সকাল 6টায় বিএনপির তরফ থেকে জানানো হয়েছে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে, যেখানে গত 23শে নভেম্বর থেকে ফুসফুসের সংক্রমণ সহ একাধিক শারীরিক সমস্যায় তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে সেই হাসপাতালেই তার মৃত্যু হয়েছে। গত বেশ 1 মাসেরও বেশি সময় ধরে ভেন্টিলেশনে ছিলেন, প্রায় 1 মাস সময় ধরে ভেন্টিলেশনে ছিলেন বেগম জিয়া, এবং তার শারীরিক অবস্থার অবনতি এতটাই ছিল যে তাকে উন্নততর চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়াও সম্ভব হয়নি। আমরা জানি তার ছেলে 25শে ডিসেম্বর ফিরে এসেছেন এবং তার বড় ছেলে যখন খালেদা জিয়ার প্রয়াণ হয় সেই সময় তার গোটা পরিবার হাসপাতালে তার পাশে ছিল বলে তার দল বিএনপি তরফ থেকে জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ। 80 বছর বয়সে বিএনপি সুপ্রিমো প্রয়াত রাজধানীর ঢাকার হাসপাতালে সিসিইউতে ভর্তি ছিলেন। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, 23শে নভেম্বর নিজের বাসভবনে অসুস্থ হয়ে পড়েছিলেন খালেদা জিয়া। প্রবল শ্বাসকষ্ট হয়েছিল সেই সময়ের। ওই অবস্থাতেই তাকে বাড়িতে চিকিৎসার ঝুঁকি না নিয়ে নেত্রীকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর সেখানে তৈরি করা হয়েছিল তার জন্য মেডিকেল বোর্ড। সিসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে একাধিক রোগে ভুগছিলেন। হৃদরোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস, লিভার সিরোসিস, একাধিক জটিল সমস্যা ছিল। কিডনিরও জটিল একটা সমস্যা ছিল জানা গিয়েছে। বছরের শুরুর দিকে দীর্ঘ প্রায় 5 মাস লন্ডনে চিকিৎসাধীন ছিলেন বিএনপি সুপ্রিমো। মে মাসে বাংলাদেশে ফেরেন। 23শে নভেম্বর নিজের বাসভবনে অসুস্থ হয়ে পড়েছিলেন। রাজধানীর ঢাকার হাসপাতালে সিসিইউতে ভর্তি ছিলেন। 80 বছর বয়সের বিএনপি সুপ্রিমো প্রয়াত। আসছি পরবর্তী খবরে। ভোটের বঙ্গে ফের অমিত শাহ। 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাতেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক। শাহর ক্লাসে শ্রমিক, শুভেন্দু, সুকান্তরা। আর এই 3 দিনের কর্মসূচিটি কি রয়েছে অমিত শাহের, আরো বিস্তারিত জানাবে সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছে। সুস্মিতা, দেখো, অমিত শাহের আজ গোটা দিন জুড়েই কর্মসূচি রয়েছে। আজ গোটা দিন জুড়েই তিনি সাংগঠনিক বৈঠক সারবেন। প্রথম পর্বে তার সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বেলা 12টায়। তারপরেই 2 দফায় তিনি সাংগঠনিক বৈঠক সারবেন। বিভিন্ন রাজ্য পদাধিকারীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তাই গতকাল তিনি কলকাতায় নেমেছেন এবং কলকাতায় নামার পরই বাংলায় তিনি টুইট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন আজ তিনি 2টি দফায় সাংগঠনিক বৈঠক সারবেন এবং আজ বিভিন্ন জোনাল দায়িত্বে যারা রয়েছে তাদেরকে ডাকা হয়েছে। আমরা জানি যে 1,500 সংগঠন মন্ত্রী ভিন রাজ্যে, যে রাজ্যে বিজেপি শাসনে রয়েছে সেই রাজ্যের সংগঠন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই রাজ্যে 1,500 সংগঠন মন্ত্রী রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আজ ডাকা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। যারা কলকাতা এবং শহরতলির দায়িত্বে রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। তাদের সঙ্গে বৈঠক সারবেন অমিত শাহ। তার সঙ্গে অবশ্যই বিজেপির উচ্চতর নেতৃত্ব শ্রমিক, শুভেন্দু, সুকান্ত তার সঙ্গে উপস্থিত থাকবেন এবং সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব উপস্থিত থাকবেন। এবং দ্বিতীয় দফায় অর্থাৎ বিকেল 4:30 নাগাদ নিউ টাউনের এক হোটেলে, সেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গেই তার যে সমন্বয় বৈঠক, সেই সমন্বয় বৈঠক রয়েছে এবং সেখান থেকে কি খবর উঠে আসে সেদিকে নজর রাখতে হবে। গতকালই সল্টলেকের বিজেপির দফতর, সেখানে বৈঠক সেরেছেন একাধিক মত তিনি এবং বিজেপি সূত্র জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়া মারফত কিভাবে রাজ্য সরকার বিরোধী প্রচার চালানো যায় সেদিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন অমিত শাহ এবং তার পাশাপাশি রাজ্য সরকার কি কোনোভাবেই শ্বাস নিতে দেওয়া। একেবারে ধন্যবাদ। সামনে নির্বাচন নিয়ে আলোচনা হবে, কিন্তু সেগুলো তো বাইরে বলা যায় না। শুধু এটুকু বলতে পারি, যত নির্বাচনের সময় আসবে তৃণমূল কংগ্রেসের শ্বাসকষ্ট তৈরি হবে এবং ভোটের সময় দেখবেন তৃণমূল কংগ্রেসের পার্টিটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবে। আমি শুধু এটুকুই বলবো, এইবার পগার পার, তৃণমূলের পগার পার হবে।
মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি ভেঙে লুটে তছনছ করছে বলে তো মুখ্যমন্ত্রীর নাম না করে বিজেপিকে আক্রমণ মমতার। সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর। আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি, আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক তথ্যে অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেবের মাটির মানুষ আমরা, স্বামীজির মাটির মানুষ আমরা, সব ধর্মকে ভালোবেসে। এমন কোন ধর্ম আমায় দেখাতে পারবেন না যার প্রোগ্রামে আমি যাই না। যখন আমি গুরুদ্বারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয়, কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না, তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন? আমি চাদরটা গায়ে দিয়ে এসছি কেন জানেন? কারণ মা দুর্গার শিলান্যাস হচ্ছে, এটা আমাদের ধর্ম শিক্ষা। যে কেউ আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বউরা, গাটা ঢেকে নেয়, কারণ হচ্ছে এটা ওদের কালচার। সব ধর্মেই কোনো না কোনো কালচার আছে, সেই কালচারটা আমি যদি বলি মানবো না, হয় কখনো? ভেঙে দিচ্ছে, লুটে নিচ্ছে, তছনছ করে দিচ্ছে। কে থাকবে কে থাকবে না, কত মানুষ আজকে অসহায়। আমি মা দুর্গার কাছে শুধু প্রার্থনা করব, জাগো মা, অশুভ শক্তির বিনাশ করো, অসুরদের বিনাশ করো, দানব শক্তির বিনাশ করো, মানবিক প্রাণ ফিরিয়ে দাও, মনুষ্যত্বকে বাঁচিয়ে দাও। বাংলাকে অপমানের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। গণতান্ত্রিক অধিকার রক্ষায় লড়াইয়ের বার্তা মমতার। মনে রাখবেন, সহ্য করছি, ধৈর্য ধরছি, সহ্যেরও একটা লিমিট থাকে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা সাপ তাকে গিয়ে বলেছিল, আপনি তো আমাকে কামড়াতে বারণ করেন, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে সবাই খুব মারে জানেন। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আমি তোমায় মারতে বারণ করেছি, আমি তোমাদের তো ফোঁস করতে বারণ করিনি। ফোঁস কিন্তু থাকবে, জেনে রেখে দিন। বাংলার মাটি মাথা নত করে না, প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়, এর জন্য লড়াই চলছে এবং চলবে। লক্ষ্য 26 আজ বাঁকুড়ায় মমতা। এসআইআর মাঝেই আজ বড়জোড়ায় সভা। বছর শেষে মেগা রাজনৈতিক সভা মমতার। এসআইআর নিয়ে সুর চড়াবেন তৃণমূল নেত্রী। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, লোকসভা নির্বাচনে বাঁকুড়া সিট তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, কিন্তু একাধিক তার মধ্যে বিধানসভা আসন রয়েছে যেখানে প্রাপ্ত ভোটের ফলের হিসেবে বেশ কিছু ওঠাপড়া নজর করতে পারা গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে জঙ্গলমহলের জেলা হিসাবে পরিচিত হলেও বাঁকুড়ার বড়জোড়ার মতো যে জায়গা, যেখানের সঙ্গে হচ্ছে শিল্পাঞ্চলের একটা প্রভাব রয়েছে। একদিকে বড়জোড়া শিল্পাঞ্চল, অন্যদিকে হচ্ছে রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলের একটা সংযোগ এই জায়গার সঙ্গে রয়েছে। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে এক, শিল্পাঞ্চলের মানুষের কাছে বার্তা, দুই, অবশ্যই জঙ্গলমহলের একটা বিস্তীর্ণ অংশের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়াটা সম্ভব। এসআইআর প্রক্রিয়ার মাঝে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান সেটা গত কয়েকদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল স্পষ্ট করেছে, এবং একদম দুদিন পর থেকেই 1 জানুয়ারি থেকে তৃণমূল কংগ্রেস পুরোদস্ত নির্বাচনী প্রচারে নামছে, সেই কর্মসূচিও তারা গ্রহণ করে ফেলেছে। এই অবস্থাতে এই নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কোন ভূমিকা নিয়ে এগোবে এবং তারা মূলত হচ্ছে কেন যে রাজনৈতিক ইস্যুগুলোকে তৈরি করছে এবং বিজেপির বিরোধিতা করে কোন পথে তারা হাঁটতে চায়, সেই সংক্রান্ত বার্তাই আজকে এই বড়জোড়া সভা থেকে দুপুরবেলা মমতা বন্দ্যোপাধ্যায় রাখবেন। বেশ, ধন্যবাদ। এসআইআর আবহে 26-এর প্রচার শুরু তৃণমূলের। বিধানসভা ধরে ধরে প্রচার কোঅর্ডিনেটর তালিকা প্রকাশ। 34 সাংগঠনিক জেলার প্রচার কোঅর্ডিনেটরের নাম প্রকাশ করল তৃণমূল। বীরভূমে প্রচারের দায়িত্বে কোর কমিটি। 1 জানুয়ারি থেকে ভোট প্রচারে তৃণমূল। আজ মোদি অধীর বৈঠক। আজ প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক। এসআইআর, মতুয়াদের নাগরিকত্ব সহ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা নিয়েই হবে কথা। সকাল 10:30টায় মোদির বাসভবনে অধীর রঞ্জন চৌধুরী। উড়িষ্যায়